বর্তমান সময়ে ইউরিন ইনফেকশন খুবই পরিচিত একটি রোগ। নারী বা পুরুষ উভয়ই এই রোগে আক্রান্ত হতে পারেন। সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে ও কিছু নিয়মকানুন মেনে চললে অতি সহজেই এ রোগ থেকে নিরাময় পাওয়া সম্ভব। আসুন এবার ইউরিন ইনফেকশনের কারণ সম্পর্কে একটু জেনে নেই। আমাদের শরীরের যে বর্জ্য ও পানি তা প্রস্রাব হিসেবে বেরিয়ে যায়। প্রস্রাব বেরিয়ে যাওয়ার এই ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত অঙ্গগুলো নিয়ে আমাদের মূত্রতন্ত্র গঠিত। মূত্রতন্ত্রের মধ্যে থাকে দুটি কিডনি, দুটি ইউরেটার, একটি মূত্রথলি বা মূত্র ব্লাডার ও একটি মূত্রনালী। মূত্রতন্ত্রের কোনো অংশে জীবাণু সংক্রমণ হলে সেটিকে ইউরিন ইনফেকশন বা মূত্র সংক্রমণ বলে। ডাক্তারি ভাষায় একে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই বলে। এই ইউটিআই বা ইউরিন ইনফেকশনের লক্ষণসমূহ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। যেমন প্রস্রাবের সময় ব্যথা ও জ্বালা যন্ত্রণা হওয়া, তলপেট ব্যথা হওয়া, স্বাভাবিকের চেয়ে একটু ঘন ঘন প্রস্রাব হওয়া, রাতে বারবার প্রস্রাবের বেগ হওয়া, অস্বাভাবিক গন্ধযুক্ত বা গোলাটে প্রস্রাব হওয়া, তারপর প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া, হঠাৎ করে প্রস্রাবের বেগ হওয়া বা প্রস্রাবের বেগ ধরে রাখতে কষ্ট হওয়া, কোমরের পেছনে মানে পাঁজরের ঠিক নিচের অংশে ব্যথা হওয়া, তারপর জ্বর আসা কিংবা গরম লাগা কিংবা শরীরে কাঁপুনি লাগা, ক্লান্তি ও বমি বমি লাগা ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। আবার বাচ্চাদের ক্ষেত্রে সাধারণ লক্ষণের পাশাপাশি কিছু ভিন্ন ভিন্ন লক্ষণও দেখা দেয়, যেমন মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, তারপর ঠিকমতো খাওয়া দাওয়া না করা, জ্বর আসা বা শরীরের তাপমাত্রাটা একটু বেড়ে যাওয়া, ঘন ঘন প্রস্রাব করা কিংবা বিছানায় হঠাৎ করে প্রস্রাব হয়ে যাওয়া, বমি বমি হওয়া ইত্যাদি এই লক্ষণগুলো প্রকাশ পায়। সাধারণত পায়খানায় থাকা বিভিন্ন জীবাণু মূত্রতন্ত্রে প্রবেশ করে ইউরিন ইনফেকশন ঘটায়। প্রস্রাবের রাস্তা কিংবা মূত্রনালী দিয়ে এসব জীবাণু মূত্রতন্ত্রে প্রবেশ করে। নারী পুরুষ ভেদে সবারই কিন্তু প্রস্রাবের ইনফেকশন হতে পারে, তবে নারীদের মধ্যে এই রোগের সংক্রমণ সব থেকে বেশি হতে দেখা যায়। নারীদের মূত্রনালী পায়ুপথের বা মলদ্বারের খুব কাছাকাছি জায়গায় অবস্থিত, ফলে ব্যাকটেরিয়া পায়ুপথ থেকে মূত্রনালীতে প্রবেশ করে প্রস্রাবের সংক্রমণ ঘটানোর আশঙ্কা বাড়িয়ে দেয়। এবার জানি যে এই ইউরিন ইনফেকশনের আশঙ্কা কি কি কারণে বেড়ে যায়। পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলে, তারপর মূত্রতন্ত্রের স্বাভাবিক প্রবাহে বাধাগ্রস্ত করে এমন কোনো রোগ হলে, যেমন কিডনিতে পাথর হলে, তারপর সাধারণভাবে যৌনাঙ্গ পরিষ্কার ও শুকনা না রাখলে, তারপর যে কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে, যেমন ধরুন ডায়াবেটিস বা এইচআইভিতে আক্রান্ত হলে, তারপর আগে যদি কারো প্রস্রাবের ইনফেকশন থাকে তবে দ্বিতীয়বার আবারও হওয়ার চান্স বা আশঙ্কা থেকেই যায়। মেয়েদের মাসিক চিরতরে বন্ধ হয়ে গেলে অর্থাৎ মেনোপজ দেখা দিলে ইউরিন ইনফেকশন দেখা দেবার সম্ভাবনা বেড়ে যায়। এবার আসি একটু চিকিৎসা বিষয়ে। হোমিওপ্যাথি চিকিৎসায় এই ইউরিন ইনফেকশনের জন্য খুবই ভালো চিকিৎসা রয়েছে। হোমিওপ্যাথির কোন ওষুধটি প্রয়োগ করলে ইউরিন ইনফেকশন থেকে মুক্তি পাওয়া যাবে সে সম্পর্কে একটু বলবো। প্রথমেই যে ওষুধটির কথা বলছি সেটা হলো বারবারিস ভালগারিস। প্রস্রাবে ইনফেকশনের উপর এই ওষুধটি বিশেষ উপকারী। অনেক সময় প্রস্রাবে যন্ত্রণা বোধ হয়, অসহ্য ব্যথা অনুভূত হয়, প্রস্রাব একটু লাল বর্ণ হয়, তারপর প্রস্রাবে জ্বালাপোড়া করে, এই সমস্ত লক্ষণ কোনো রোগীর মাঝে পেলে আর তার সাথে যদি ওই রোগীর ইউরিন ইনফেকশন থাকে তবে সেখানে বারবারিস ভালগারিসই প্রয়োগ করতে হবে। এবার যে ওষুধের কথা বলবো সেটা হলো ক্যান্থারিস। এই ওষুধটি ইউরিন ইনফেকশনে খুবই ভালো ফলাফল আনে। প্রস্রাবের থলি থেকে মূত্রনালী পর্যন্ত ব্যথা অনুভূত হয়, প্রস্রাবের বেগ খুবই কষ্টকর এবং ফোটা ফোটা জ্বালাকর প্রস্রাব যদি হয় তবে সেখানে ক্যান্থারিসই প্রয়োগ করতে হবে। এই লক্ষণগুলো পেয়ে ক্যান্থারিস প্রয়োগ করলে সেখানে দ্রুততার সাথে রোগী আরোগ্যের দিকে অগ্রসর হবে। এবার যে ওষুধটি বলবো সেটা হলো এপিসমেল। প্রস্রাবে জ্বালাপোড়া লক্ষণ হলো এপিসমেলের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এই জ্বালাপোড়ার সাথে যদি দেখা যায় যে প্রস্রাব পরিমাণে কম হয়, তারপর ঠান্ডা পানি পান করলে উপশম হয়, সেই সাথে অস্থির প্রবণতা অর্থাৎ রেস্টলেসনেস একটা নেচার থাকে, তারপর যদি দেখা যায় যে রোগীর গরম কাতরতা বেশি, শরীরে দাহ জ্বালা রয়েছে, পানি পিপাসা খুবই কম, এই সকল লক্ষণের সাথে রোগীর প্রস্রাবে ইনফেকশন রয়েছে, তবে সেখানে অবশ্যই এপিসমেলি প্রয়োগ করতে হবে। আরেকটি ওষুধের কথা বলি, সেটা হলো সালসাপেরিলা। যে সকল রোগীর প্রস্রাব করা শুরুর দিকে এবং শেষের দিকে যন্ত্রণা করে, দাঁড়িয়ে প্রস্রাব করলে খুব ভালো প্রস্রাব হয় অর্থাৎ ফোঁটা ফোঁটা করে প্রস্রাব পড়ে অথবা গড়িয়ে গড়িয়ে পড়ে। সালসাপেরিলার আরেকটি লক্ষণ আছে, সেটা হলো পুরুষদের জননান দিয়ে ভীষণ দুর্গন্ধ বেরোয় আর মহিলাদের প্রস্রাবদার দিয়া বায়ু বা গ্যাস বাহির হয়। এই লক্ষণগুলো কোনো রোগীর মাঝে পেলে সেখানে সালসাপেরিলা প্রয়োগ করতে হবে, আর সালসাপেরিলা প্রয়োগের মাধ্যমেই রোগী ইউরিন ইনফেকশন থেকে আরোগ্য লাভ করবে। এবার যে ওষুধটি বলবো সেটা হলো লাইকোপোডিয়াম। ইউরিন ইনফেকশন রোগীর জন্য হোমিওপ্যাথির অনেক ওষুধের মধ্যে লাইকোপোডিয়ামই অন্যতম একটি ওষুধ। যদি রোগীর বারবার প্রস্রাবের বেগ হয় এবং প্রত্যেকবার মলত্যাগের পূর্বে কোমরে ব্যথা হয় এবং প্রস্রাবে লাল বর্ণের গুড়ার ন্যায় তলানি পড়ে, পেটে গ্যাসের সমস্যা ও মল একটু কোষ্ঠবদ্ধ স্বভাবের যাদের আছে,
সেই সাথে রোগী যদি একটু মিষ্টি খেতে পছন্দ করে, খাবার দাবার সবসময় একটু গরম গরম খেতে পছন্দ করে, আর জেদি স্বভাবের ও একটু কৃপণ স্বভাবের যারা হয়, এমন ব্যক্তির ক্ষেত্রে লাইকোপোডিয়ামে প্রয়োগ করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ ঔষধের নাম বলি, সেটা হলো অ্যাসিড বেনজোইক। অ্যাসিড বেনজোইক প্রস্রাবে ইনফেকশনের জন্য অ্যাসিড বেনজোইকও অন্যতম একটি সেরা ঔষধ। যে রোগীদের প্রস্রাবে ফসফেটের উপস্থিতি থাকে, তারপর প্রস্রাবে বাজে দুর্গন্ধ থাকে, এছাড়াও প্রস্রাব পরিমাণে কম হয়, এই রোগীরাই অ্যাসিড বেনজোইকের আসল ক্ষেত্র। এর আরেকটি লক্ষণ আছে, তা হলো প্রস্রাবে ইউরিক অ্যাসিডের আধিক্য বেশি থাকার ফলে দেহের বিভিন্ন গাঁটে বা জয়েন্টে ব্যথা করে, অর্থাৎ গেটে বাত হয়। কাজেই গেটে বাতগ্রস্ত রোগীদের প্রস্রাবের ইনফেকশন সমস্যায় অ্যাসিড বেনজোইক খুবই কার্যকর। বন্ধুরা, এই রোগের উপরে এই ওষুধগুলো ছাড়াও হোমিওপ্যাথিতে রয়েছে আরও গুরুত্বপূর্ণ অনেক ঔষধ, যেমন পালসেটিলা, মেডোরিনাম, কোস্টিকাম, ইকুরিজিটাম হাইমেল, সেবাল সেদুলেটা, স্টাফিসেগ্রিয়া ইত্যাদি। তো বন্ধুরা, ইউরিন ইনফেকশনের উপরে আমি কিন্তু অনেকগুলো হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে এখানে আলোচনা করেছি, কিন্তু এর ভিতর থেকে যে কোনো একটি ওষুধ আপনি নির্বাচন করে সেটা আপনি গ্রহণ করতে পারেন। তবে আমি কিন্তু কোনো ঔষধের শক্তি বা মাত্রা নিয়ে আলোচনা করিনি। এই শক্তি বা মাত্রা নিয়ে আলোচনা করলে রোগীর মাঝে সাধারণত দুটি সমস্যা হয়। এক হচ্ছে রোগী ঔষধের ভুল প্রয়োগ করে ফেলে, আর দুই হচ্ছে এই সমস্যাটি জটিল থেকে আরও জটিলতর অবস্থায় পৌঁছে যায় শুধুমাত্র ঔষধটা সঠিকভাবে সেবন না করার ফলে। তো এই সমস্যাটির জন্য আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন, অথবা সরাসরি আমার চেম্বারেও আসতে পারেন, বা সাহায্যের জন্য আমার কাছে ফোনও করতে পারেন। আমি নির্দ্বিধায় আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনের নিচে দেওয়া থাকবে। আসুন, এই ইউরিন ইনফেকশন প্রতিরোধে কি কি করণীয় আমাদের রয়েছে। প্রস্রাবের ইনফেকশন সবসময় প্রতিরোধ করা সম্ভব না হলেও কিছু নিয়ম মেনে চললে এই ইউরিন ইনফেকশন হওয়ার প্রবণতা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। আমাদের যা যা করতে হবে তা হলো, টয়লেটের টিস্যু ব্যবহারের সময় সামনের থেকে ঘষে পিছনে নিয়ে যেতে হবে, আর এভাবেই পরিষ্কার করতে হবে। কারণ টিস্যুটা যদি পিছন থেকে সামনের দিকে আনা হয়, তাহলে মলদ্বার থেকে জীবাণু এসে প্রস্রাবদ্বারে প্রবেশ করে ইনফেকশন সৃষ্টি করতে পারে। যৌনাঙ্গ সবসময় শুকনা ও পরিষ্কার রাখতে হবে। তারপর প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। দৈনিক কমপক্ষে 6 থেকে 8 গ্লাস পানি পান করা উচিত। বাথট্যাব কিংবা পুকুরে গোসল করার পরিবর্তে শাওয়ার কিংবা বালতির সাহায্যে গোসল করা উচিত। প্রস্রাব করার সময়ে মূত্রথলি সম্পূর্ণ খালি করার চেষ্টা করুন। সহবাসের আগে ও পরে সবসময় যৌনাঙ্গ পানি দিয়ে ধুয়ে ফেলুন। সুতি কাপড়ের ঢিলেঢালা অন্তর্বাস ব্যবহার করা উচিত, অর্থাৎ নরম ঢিলেঢালা কাপড় পরে রাতে ঘুমানো উচিত। 1 থেকে 3 বছর বয়সী বাচ্চার ডায়াপার বা কাপড়ের ন্যাপ নিয়মিত পরিবর্তন করুন। এবার আমরা জানবো যে কাজগুলো আমাদের মোটেই করা যাবে না। প্রস্রাবের বেগ আসলে তা মোটেই ধরে রাখা যাবে না। দ্রুত প্রস্রাব করে আসতে হবে। আর প্রস্রাব করার সময় মোটেই তাড়াহুড়ো করবেন না। ধীরে সুস্থে ক্লিয়ারভাবেই সেটা করবেন। যৌনাঙ্গে সুগন্ধি সাবান বা ট্যালকম পাউডার ব্যবহার করবেন না। সিনথেটিক কাপড়ের অর্থাৎ নাইলনের তৈরি ৮৬ অন্তর্বাস ব্যবহার করা যাবে না। তারপর ৮৬ করা পায়জামাও পরবেন না। চিনিযুক্ত খাবার ও পানীয় খাবেনই না, কারণ এগুলো জীবাণু বাড়াতে সাহায্য করতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে ভিডিওটি? যদি ভিডিওটি উপকারী বলে মনে হয় তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর লাইক দিতে একদমই ভুলবেন না, কেননা ভিডিওটি কারো না কারো কাজে লেগে যেতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হোমিও হেলথ টিপসের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।